সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন নিরাপত্তা বিশ্লেষক এবং রাজনীতিক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামসুজ্জামান খান। বাম দিকে আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং তিনিও একজন রাজনৈতিক কর্মী জাহিদ হাসান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘন করতে সাহস না পায়। দর্শক, আজ 31 জুলাই 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2011 আক্রান্ত না হলে গুলি ছুড়বে না বিএসএফ। 2012 ঈদ মৌসুমে রমরমা চাঁদাবাজি। 2013 ক্যাবিনেটের যুদ্ধাপরাধীদের ধরা হচ্ছে না কেন। 2015 2020 সালের মধ্যে বিলীন হবে বিএনপি। সুরঞ্জিত। 2016 সারা দেশে থানায় থানায় বিক্ষোভ করেছে ছাত্রদল। 2017 বন্দুকযুদ্ধে নিহত 1। 2018 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর। 2019 খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ। 2021 8 চ্যালেঞ্জের মুখে অর্থনীতি। 2023 ঢাকার প্রবেশপথে সংঘর্ষ, 756 নেতাকর্মীকে আসামি করল পুলিশ। 2024 লক্ষ্মীপুরে ছেলেকে আটক করে নিয়ে যাওয়ার সময় হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু। হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনব। শুরুতেই যাচ্ছে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শামসুজ্জামান খান। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা 2013 সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম ক্যাবিনেটে যুদ্ধাপরাধীদের ধরা হচ্ছে না কেন। দৈনিক মানব জমিনের একটি খবর ছিল, যেখানে ফ্যাসিস্ট শেখ হাসিনার মেয়ের প্রাক্তন শ্বশুর ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ ছিলেন। শেখ হাসিনা কিন্তু একেবারে যুদ্ধাপরাধের বিচার করবে এটিকেই ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে 2008 সালে রাষ্ট্র ক্ষমতায় আসছেন এবং যুদ্ধাপরাধের বিচারের জন্য একেবারে ঘরমাক্ত ছিলেন। কিন্তু তার ঘরের মধ্যেই যুদ্ধাপরাধী ছিল। আসলে এই যুদ্ধাপরাধের যে বিচার করা কি ওনার উদ্দেশ্য ছিল, না এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন রাজনৈতিক উদ্দেশ্যে? 2013 সালে আমরা যখন এই ক্যাবিনেটে তাকে দেখলাম, তার আগে আমাদের 2010 সালে ফিরে যেতে হবে, কারণ উনি কিন্তু আরও একটু পিছনে ফিরে যাবো। 2008 সালে যখন তারা একতরফা একটা ভোট করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলো, তার আগে কিন্তু তারা যে ম্যানিফেস্টো দিয়েছিল ইলেকশনে, সেখানে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের কথা তারা খুব সংক্ষেপে লিখেছিল, কিন্তু এত জোরালো লেখে নাই। এটিকে সামনে বেশি কিন্তু পরবর্তীতে 2009 থেকে তারা এটাকে সামনে নিয়ে আসলো বিভিন্নভাবে। আনতে আনতে তারা 2010-এ সে দিয়ে একটা আইসিটি করলো, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড করলো, তারা আন্তর্জাতিক কোড একটা নাম দিল। যদিও সেটা তারা আন্তর্জাতিক কোনো কিছুই তারা মেনে নেয় না। তাদের ইচ্ছা মতো বিচারক নিয়োগ করলো, প্রসিকিউটর নিয়োগ করলো, লয়ার নিয়োগ করলো, সব কিছু একতরফা করলো। তারপর আমরা দেখলাম একটা বিচার শুরু হলো এবং সেই বিচারে আপনার প্রথম ভিকটিম ছিল কিন্তু কাদের মোল্লা। হ্যাঁ,
আচ্ছা, সারা বিশ্ব জুড়ে কিন্তু যখনই এর ধরনের একটা আপনার যুদ্ধ হয়েছে, দেখা গেছে যে কোনো না কোনো পক্ষ তাকে সমর্থন করে নাই, এবং সেই পক্ষ পরবর্তীতে যদি দেখা যায় তারা কোনো অট্রোসিটি চালিয়েছে, মানে অত্যাচার নির্যাতন করেছে সেই যুদ্ধে বিরোধিতা করতে গিয়ে, সেক্ষেত্রে তাদের বিচার হয়েছে। হ্যাঁ, আমরা অতীতে অনেকগুলো যুদ্ধ দেখেছি, এবং এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা করেছিল, হ্যাঁ, তো এটা হওয়া অস্বাভাবিক কিছু না। কিন্তু যখন এই বিচারটা যখন করতে গেল, আমরা প্রথমে আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, আপনার যদি মিডিয়াতে দেখেন সৈয়দ আশরাফুল হক, ওই সময় যে আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাকে কিন্তু প্রশ্ন করেছিল মিডিয়া, একটা খুব জনাকীর্ণ মিডিয়াতে কিন্তু তাকে প্রশ্ন করেছিল যে আপনাদের যুদ্ধ অপরাধীদের বিচার করতে যাচ্ছেন, এটা এতদিন পরে, প্রায় অলমোস্ট 30 বছর পরে, 40 বছর পরে, 2010 সালে সেই যখন করতে যাচ্ছিলেন স্বাধীনতার, তো আপনি এখানে তো অনেক তথ্য প্রমাণ, এগুলো তো আপনার অনেক কিছু থাকবে না, হ্যাঁ, সেই সময় সাক্ষীরা তো বলে যে দেখেন যুদ্ধবাদের বিচারটা আমাদের একটা দাবি, এবং আমাদের রাজনৈতিক একটা কমিটমেন্ট ছিল, আমাদের এটা করতে হবে, তো আমরা একটা টোকেন বিচার করব। এই শব্দটা আমার এখনো কানে বাঁধে, আমরা একটা টোকেন বিচার করব। আপনি সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন? হ্যাঁ, তখন আমি আপনি সামরিক বাহিনীতে চাকরি করি, আপনি 2010-এর শেষের দিকে একটা নিউজে আমি দেখতেছিলাম, লাইভ নিউজ আপনার ইয়েতে, ইলেকট্রনিক মিডিয়াতে। তো আমি তখন ধরে নিয়েছি, কারণ যুদ্ধবাদীর বিচার কিন্তু বাংলাদেশে কোনো মানুষ কিন্তু এর বিরুদ্ধচারণ করেনি, সবাই চাচ্ছিল এটা হওয়া উচিত, এখনও করে না, এবং স্বচ্ছতার সাথে হওয়া উচিত। হ্যাঁ, আমাদের জাতীয়তাবাদী বিএনপিও কিন্তু বারবার বলে এসেছে যে আপনারা যুদ্ধবাদীতে বিচার করুন, স্বচ্ছতা করুন, কিন্তু আমরা দেখতে পেলাম পরবর্তীতে একটা বিচারের রায় হলো, প্রথম রায় ছিল কাদের মোল্লার। হ্যাঁ, তার সাক্ষ্য প্রমাণগুলোরই কিন্তু অনেক কথা উঠেছে, হ্যাঁ, যেটা সন্দেহিতভাবে প্রমাণ করতে পারে নাই যে সেই ব্যক্তি কিনা, এবং ওনাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়, এবং তাকে কিন্তু যাবজ্জীবন দেওয়া হলো। এরপরে দেখলাম একটা শাহবাগী আন্দোলন শুরু হলো, মব, একটা শাহবাগী আন্দোলন, একটা শাহবাগী আন্দোলন, এবং সে আন্দোলনে ইমরান নামে একজন ভদ্রলোক, তাকে দেখলাম মুখ্য সংগঠক বানিয়ে দেওয়া হলো, এবং বেশ বিতর্কিত জাফর ইকবালের মতো লোকজন সব এসে অনেক ধরনের স্লোগান দিয়ে এটাকে এমন একটা আন্দোলন নিল যে বিচারই চেঞ্জ করে দিল, আইন চেঞ্জ করে, তার বিচার চেঞ্জ করে তাকে ফাঁসি দেওয়া হলো, 100 ফাঁসিতে ঝুলিয়েও দেওয়া হলো। তো এটা অবশ্যই যে কোনো বিচার স্বচ্ছ হতে হবে। খন্দকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যা ওনার বিআই, হ্যাঁ, আমার তো প্রথম প্রশ্ন মনে জাগে যে, এবং মহিউদ্দিন খান আলমগীর, মহিউদ্দিন খান আলমগীর, অ্যাডভোকেট কামরুল ইসলাম, তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এরকম একজন ব্যক্তির ছেলের সঙ্গে তারা বিবাহ দিল কীভাবে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বলে মুক্তিযুদ্ধ ফেরেওয়ালা হয়ে মুক্তিযুদ্ধকে বিক্রি করে 15-16 বছর মানুষের উপর অত্যাচার চালালো, এই ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনা, উনি এরকম একজন লোকজনকে খুঁজে পেলেন যার ছেলেকে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য? এই প্রশ্নটা প্রথম আমি করতে চাই। তারপরে আমরা দেখলাম যে তাকে ক্যাবিনেটে 2013 তো নিলেনই উনি, হ্যাঁ, তারা তো ক্যাবিনেটে ছিলই উনি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম, এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো তাকে দেওয়া হলো, এবং পরবর্তীতে কিন্তু আবার সেকেন্ড টেনিওর, দেখুন 2014 নির্বাচনের পর তাকে আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হলো, হ্যাঁ, যে এলজিডি আপনি দেওয়া হলো। তো কাজেই আপনার আওয়ামী লীগ, এই যে ফ্যাসিজম এবং আওয়ামী লীগের যে কথা, আওয়ামী লীগ যেটা ভাবে, যেটা বলে আর যেটা করে, এটা কিন্তু এক না, এটা সম্পূর্ণ ভিন্ন। তার মানে তারা যারা মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলে, আসলে চেতনার চৈতন্য তাদের মধ্যেই নেই। আজকে যেই দিনে আলোচনা করছি 31 জুলাই 2025, ঠিক 2024 সালের এই দিনটাতে যদি আমরা ফিরে যাই, আমরা একটি সংবাদের শিরোনাম দেখলাম, লক্ষ্মীপুরে ছেলেকে আটক করে নিয়ে যাওয়ার সময় হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু। আবার আরেকটি শিরোনামে দেখলাম, হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল। আন্দোলনকারীরা তাদের আন্দোলনের ধরনে, মিছিলে বা কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনছিলেন। গত বছরের ঠিক এই দিনটির কথা যদি আপনাকে মনে করিয়ে দিতে বলা হয়, কোন জায়গা থেকে গত বছরের এই সময়টাকে শুরু করবেন? 31 জুলাই 2024 আমরা সরাসরি আন্দোলনে যারা যুক্ত ছিল, আমরা নিজেরাও কিন্তু পরোক্ষভাবে আমরা বিভিন্ন জায়গায় সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা কিন্তু আমরা, আপনি জানেন যে আমরা মাঠে নেমে গিয়েছিলাম আগস্টের ফার্স্ট উইক থেকে ডিউসিএস গুলোতে, আমাদের প্রত্যেকটা এই দিনেও আপনারা প্রিপারেশন নিচ্ছিলেন? আমরা প্রিপারেশন কি, আমরা রাওয়াতে ঘন ঘন আসছিলাম, বসছিলাম বিভিন্ন জায়গায়, কারণ আমাদেরকে তখন আমি নিজেও তো খুব বড় টার্গেট ছিলাম, আপনি জানেন বিডিআর কার্নেজের কারণে 2009 থেকে আমার পিছনে একটানা আপনার ডিজিএফআই, এএসইউ বলেন, আপনি এনএসআই বলেন, সবাই আমার পিছিয়ে আপনি ক্রমাগত আমাকে মনিটর করতো, আমাকে মাঝে মাঝে ডেকে নিয়ে যাওয়া হতো আপনার আর্মি হেডকোয়ার্টারে, ডিজিএফআই হেডকোয়ার্টারে, এবং বিভিন্নভাবে আমাকে নিগৃহীত করা হতো এবং অ্যারেস্ট করার হুমকি দেওয়া হতো। যে কারণে আমার এখনও মনে আছে, আমরা
বিভিন্ন বিল্ডিংয়ে চোরা চিলেকোঠাতে, কখনো কখনো আপনার ঢাকা শহরের কিছু রেস্টুরেন্ট আছে গুলশানে এবং বনানীতে, আমরা বিভিন্ন জায়গায় প্রতিদিনই প্রায় বসতাম আমরা যারা এই এই দিনটাতে আমি এই দিনটাতে যাই, আমরা যদি দেখি যে ঢাকা শহর কিন্তু উত্তাল, ছাত্র বলেন, জনতা বলেন, এবং আপনি জানেন 28শে জুলাই কিন্তু বিএনপি পুরোপুরি ডিক্লারেশন দিয়ে দিল তাদের লোকজনকে মাঠে নামার জন্য, এবং বিএনপির সকল সংগঠন, বিএনপির মূলধারা বলেন, ছাত্ররা বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, সহযোগী সকল সংগঠন কিন্তু তখন মাঠে নেমে গেল। এবং আমরা দেখতে পেলাম যে এটার কেন্দ্রবিন্দু কিন্তু হয়ে উঠেছিল কিন্তু শাহবাগ, হ্যাঁ, আপনার দোয়েল চত্বর, ঢাকা ইউনিভার্সিটির আশপাশগুলো, এবং আস্তে আস্তে এটা কিন্তু ছড়িয়ে গেল। এই সময় কিন্তু আওয়ামী লীগ শূন্য হওয়া শুরু করেছিল। শূন্য মানে কি, আপনি খেয়াল করে প্রথমে কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভেঙে গেল হচ্ছে ধানমন্ডি এরিয়া থেকে, যে ওবায়দুল কাদের কিন্তু ওখানকার সংগঠনটাকে ভেঙে দিয়েছিল। আওয়ামী লীগের যে নর্থ যে এটাকে কমিটি, হ্যাঁ, পুরো কমিটি 21 না 22টি আপনার ওয়ার্ড কমিটি ভেঙে দিল, তারা নতুন কমিটি নিয়োগ দিল, আর কেউ কিন্তু যোগদান করে না সেই কমিটিতে, কারণ সবার ভিতরে একটা ভয় ধরে গেল যে তারা এই যে নির্বিচারে হত্যা করছে এবং এভাবে যে মানুষের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, এই ভয়টা কিন্তু তাদের ভিতরে ঢুকে গিয়েছিল। এবং কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পেলাম সায়েন্স ল্যাবরেটরি বলেন, ধানমন্ডি 32 নম্বর বলেন, আপনি সুধাসনের আশপাশ থেকে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী সরে যেতে শুরু করলো, এবং এই জায়গাগুলো কিন্তু তখন কিন্তু উদ্যমী যে ছাত্র জনতা, আসলে কাউকে আপনি আলাদাভাবে বলতে পারবেন না, কেস ছিল না আমাদের এই আন্দোলনে, মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে তখন পুরো জাতি তখন একটা ঐক্যমত্যে পৌঁছে গিয়েছে। এবং এমনকি রাস্তার হকাররা, রিক্সাওয়ালারা বলেন, যারা ট্যাক্সি ড্রাইভার বলেন, সবাই, সব প্রফেশনের, সব পেশাজীবীরা, সব ধরনের মানুষ কিন্তু মৃত্যু নিশ্চিত জেনেও তখন কিন্তু মৃত্যু আসলে তার সবার কাছে মামুলি ব্যাপার হয়ে গেছে, মামুলি গৌণ হয়ে গেছিল। এখানে মুখ্যই ছিল যে এই ফ্যাসিবাদকে আর বাংলাদেশে এভাবে চেপে বসে থাকতে দেওয়া যাবে না, আমরা এদের কাছে মুক্তি চাই, আমরা চাই একটা স্বাধীন সুন্দর ভবিষ্যতের বাংলাদেশ, আমরা এদের বিদায় চাই। তো এই আসলে 31শে জুলাই দিন বারবার আমাদেরকে কিন্তু আমাদের কাছে ফিরে আসবে। 31শে জুলাই বারবার কিন্তু আমাদেরকে এই ভাবতে হবে, এবং সেই প্রেরণাগুলোকে, মানুষের সেই উৎসর্গিত জীবনগুলোকে, মানুষের সেই উদ্যমকে, ওটা কিন্তু মনে রেখে কিন্তু আমরা যারা রাজনীতি করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। জি, জামান ভাই আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু জাহিদ হাসান ওনার কাছ থেকে শুনে আসি। জাহিদ হাসান, আপনি গত বছর এই সময়, এই দিনটা এবং এই আন্দোলন, আপনি নিজেও আন্দোলনের সাথে ছিলেন, কেমন ছিল পরিস্থিতি? শেখ হাসিনার অ্যাক্টিভিটিস কি আসলে রাজনৈতিক আচরণ ছিল কিনা, বা সরকার প্রধান দায়িত্বে মানে তিনি আঁকড়ে ছিলেন সরকার প্রধানের চেয়ারে, তো সরকার প্রধানের চেয়ারে থেকে তিনি কেমন আচরণ করেছিলেন সেই সময়টা মনে পড়ে কিনা? 31শে জুলাই 2024 তখন আমার অবস্থান ছিল কি যে আপনার যাত্রাবাড়ি পয়েন্টে, এবং তার আগে বোধহয় নেট বন্ধ ছিল, আমাদের 27 তারিখ 28 তারিখ নেট বন্ধ ছিল, কমিউনিকেশন পুরোটাই আমাদের অফ ছিল। জাস্ট অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে, অনেকভাবে ভায়া টু ভাই আমাদের মেসেজ কনভে করতে হতো। এবং সেই সময় আসলে উত্তাল ছিল, উত্তাল এমন পর্যায়ে ছিল যে নো রিটার্ন, যে আমরা জানি যে আমরা যে অবস্থায় আছি সেখান থেকে যদি হাসিনা ওভারকাম করে তাহলে আমরা কেউ থাকবো না। প্রিভিয়াস হিস্ট্রিতে তার প্রিভিয়াস যে ঘটনাগুলো হয়েছে, কোটা আন্দোলন বা আগেও তো অনেকগুলো রাজনৈতিক আন্দোলন হয়েছে, হাসিনাকে তো বিদায় করা গেল না, কিন্তু 24শে জুলাইয়ে কেন আসলে এভাবে একেবারে অনেক দিনই পঞ্জীবিত ক্ষোভ মানুষকে একটা কাটা নিয়ে এসেছে, একটা কথা নিয়ে এসেছে। যখন সিম্পল একটা বিষয়, যে একটা ন্যায্য অধিকারের বিষয়, যে ছাত্রদের একটা ন্যায্য অধিকারের বিষয় যখন তারা সামনে আনলো, তখনই তাদের প্রতি যে রূঢ় আচরণ করা হয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং, সেই প্রিভিয়াসলি যেটা হয়েছে যে কোনো কিছু বললে, আমাদের 2009 সাল থেকে 10 সালে যখন দেখেছি যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি কেন, তারা যুদ্ধাপরাধী বিচার চায় না, বা সুশাসনের কথা বললে তারা রাজাকার, এই ট্যাগিং সংস্কৃতিটা একদম এস্টাবলিশ, একদম পাবলিককে এমন একটা পর্যায়ে নিয়ে এসছে যে জুলাইতে এসে যখন আবার সে একই ট্যাগিং কালচার শুরু করেছে, তখন আর পাবলিক মেনে নেয়নি। গত বছর এই দিনের চেহারা কেমন ছিল আসলে, যাত্রাবাড়ির চেহারা কেমন ছিল? আপনি তো যাত্রাবাড়িতে ওই দিন টোটালি প্রশাসন তো মারমুখী ছিল, কিন্তু আলটিমেটলি মানুষের উদ্যম এবং অগণিত লোক, আশেপাশে যত লোক, সহস্র সহস্র লোক এসে ব্লকেট করে রেখেছে। এবং সেই ব্লকেটটাই আমার কাছে মনে হচ্ছে কি যে এইটা পুরো একটা মেসেজ থ্রো করেছে, যদিও বা ওই সময় নেট ছিল না, আজকে পর্যন্ত বোধহয় গত বছর এই দিনে আজকে পর্যন্ত বোধহয় নেট ছিল না, এবং সেই নেট না থাকার কারণে হয়তো আর স্প্রেড হয়নি, কিন্তু আলটিমেটলি ইন্টারন্যাশনাল মিডিয়া বা বিশ্বব্যাপী জেনে গেছে যে না, যে নো মোর রিটার্ন শেখ হাসিনা, এবং একটা মেসেজ ক্লিয়ার হয়ে গেল যে না, শেখ হাসিনা আর ফিরে আসবে না, এবং আমরাও শেখ হাসিনাকে না, মানে শেখ হাসিনাকে বিদে না করে ঘরে ফেরার কোনো পথ ছিল না। মানে প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিটে তো মৃত্যুর সম্ভাবনা ছিল, এই মৃত্যু উপেক্ষা করলেন কিভাবে? আসলে
এই কত লাশ দেখেছিলেন, কত রক্ত? 8-9 জন লাশ তো নিজে, 2 জন লাশকে তো নিজে উঠাতে হয়েছে, 8-9 জন লাশ আমি নিজে দেখেছি। সহকর্মী সহযোদ্ধাদের আমার পাশে ছিল, তাদেরকে আসলে ওই সময় মৃত্যু ভীতিটা আসলে আমাদের ছিল না। এইটা কেন ছিল না, এটা ঐশ্বরিক একটা ব্যাপার ছিল, বা তার অত্যাচারে ঘৃণিত হইয়া যে অবস্থায় গেছে, যে অবস্থা আমাদের নিয়ে গেছে, সেই অবস্থা থেকে আসলে আর আমাদের কোনো উপায়ও ছিল না যে আমরা যদি ওখান থেকে ফিরে আসতাম, ওকে বিদায় না করি, তাহলে আমাদেরকে জেলে পৌঁছতে হতো। আপনারা আর ফিরতে পারতেন না? আমরা আর ফিরতে পারতাম না স্বাভাবিক জীবনে। অতএব তাকে আমাদেরকে যেভাবে হোক রুখতে হতো, সেটা 4 আগস্ট হোক বা 18 আগস্ট হোক, এটা ধারাবাহিক। এটা আপনারা একেবারে একটা সংকল্প ছিল যে না, আর না, নো মোর। কিন্তু আপনারা তো খালি হাতে, তারা তো সশস্ত্র। দেখেন, আমাদের অস্ত্র ছিল কি যে ইট, লাঠি, কিন্তু মানব চেইন। এটা ছিল কি যে এইখানে সবচেয়ে বড় মরণাস্ত্র। আপনি দেখেন, এক পুলিশ অফিসার বলতে বাধ্য হয়েছে, একটাকে শুট করে একটা মারা যায়, আরেকটা কিন্তু যায় না। মানে আমার পাশে সহকর্মী মারা যাচ্ছে, তাকে কিন্তু আমি আগড়ায় রেখে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। এবং আপনি এখন তো অনেকগুলো দৃশ্যপট দেখা যায়, একটা ছেলেকে গুলি করতেছে, তার সহকর্মী তাকে টেনে নিয়ে যাচ্ছে, তারপরে গুলি করতেছে পুলিশে, তারপরে গুলি করতেছে শটগান দিয়ে, ওপেনলি ফায়ার করছে, কিন্তু তারপরে কিন্তু সে তার সহকর্মীকে ফেলে রাখা যায়নি। এবং ও লাশ হয়ে গেছে, কিন্তু ওকে ফেলে রাখে দৌড়ে চলে গেছে, তা হয়নি। আমাদের সুমন ছাত্রদল করছে ছেলেটা, সে মারা গিয়েছে, তার লাশ নিয়ে তার বোনেদের মিছিল, আপনি বলেন 2টা বোন লাশ কাঁধে নিয়ে মিছিল করছে। এই দৃশ্যগুলো দেখার পর তো আসলে কোনো স্বাভাবিক মানুষ আর সুস্থ মানে ঘরে থাকার কোনো সুযোগ ছিল না। শেখ হাসিনা তো মানে আলোচনার জন্য ডেকেছিল বারবার, কিন্তু আপনারা আন্দোলনকারী আসলে ওই সময় আন্দোলনটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ওইটা মাস পিপুলের মাঝে চলে গেছে যে নো মোর হাসিনা। ওইটা কোটা বা ছাত্রদের ডেকেছে, ছাত্রদের বসেছে, মিটিং করেছে, এবং তারা এক পর্যায়ে তো প্রিভিলেশন দিয়েছে বা শর্ত সাপেক্ষে কিছু পয়েন্টও দিয়েছে যে এই শর্ত মেনে নিলে আমরা আন্দোলন থেকে সরে যাব। কিন্তু আসলে তাদের সরে গেলেও আন্দোলনে কোনো প্রভাব ফেলত না সেই সময়, কারণ ওই আন্দোলনটা চলে গেছে মাস পিপুলের কাছে, গণমানুষের কাছে, গণমানুষের কাছে। সেখান থেকে আর আসলে ওই তার প্রস্তাবনা, এই আন্দোলন কোনো একক নেতৃত্বে রয়নি। এটা কোনো স্পেসিফিক ভাবে যদি বলি, কোনো মাস্টারমাইন্ড যে আজকে মানে খুব বাক চাতুর্যতার মধ্যে বলা হচ্ছে অমুক মাস্টারমাইন্ড তমুক মাস্টারমাইন্ড, আসলে ওই সময় আর মাস্টারমাইন্ড ছিল না, ওইটা ব্যক্তি মাস্টারমাইন্ড হয়ে গেছে। যারা উপস্থিত ছিল রাজপথে সবাই কিন্তু এক একটা মাস্টারমাইন্ড, সে কিন্তু জানতেছে তাকে কি করতে হবে, তার ডিউটিটা কিন্তু অন্য কেউ বলে দিতে হয়নি। আমার সহকর্মী কাউকে বলতে হয়নি যে তুমি কি করতে হবে, বা আমি ইনজুর হয়ে গেলে আমাকে কি করতে হবে, একতা আমাকে ইনজুর হচ্ছি। মানে এই মানসিকতা জন্ম নিল কেন জাহিদ ভাই আপনাদের মধ্যে? দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ, লুটতারাজ, অপরাজনীতি এবং মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে সব কিছুতে তো তারা একক একটা মানে প্যাসিজম কায়েম করেছে। সেই প্যাসিজম থেকে মুক্তির জন্য কিন্তু আমরা স্পিচ করছিলাম, হয়তো বিভিন্ন সময় সুযোগ মতো হয়ে ওঠেনি। এই টাইম ফ্রেমটা হয়তো সেই টাইমটা মিলিয়ে দিয়েছে। কারণ হলো কি, এটা তার মানে দাঁড়াচ্ছে কি, এটি আসলে জুলাই গণ অভ্যুত্থান ছিল একটা দীর্ঘ আন্দোলনের ধারাবাহিক প্রক্রিয়া, এটা একটা পরিণতি রূপ। যেমন আমাদের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের সময় কি হয়েছে, এটা 26শে মার্চের আগ পর্যন্ত ছিল একটা পলিটিক্যাল আন্দোলন। এরপর এটা রক্তক্ষয়ী আন্দোলন, জিয়া রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা যখন দিয়ে দিল, তারপর থেকে রক্তক্ষয়ী একটা আন্দোলন মধ্যে গিয়েছে। এরপরে দিয়ে কি করলো, ইন্ডিয়া যখন আমাদের সাহায্য করলো ডিসেম্বরে এসে, 16 ডিসেম্বর আমরা স্বাধীন হলাম। তা এইটা একটা ধারাবাহিক একটা প্রসেস ছিল। এখন যদি কেউ আসি বলে যে ইন্ডিয়া আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছে, বা বিভিন্ন সময় দেখেছি গত 5 বছর 10 বছর দেখেছি যে ইন্ডিয়ার আমাদের তৎকালীন স্বৈর শাসকরা বলতো যে তাদের অবদানের কথা খুব মানে আবেগপ্রুত, স্বামী স্ত্রী সম্পর্ক ইত্যাদি ইত্যাদি ভাবে ডেফিনেশন করতো। তাদের কাছে হয়তো সেই টাইম ফ্রেমটা ছিল কি মুক্তিযুদ্ধ, কিন্তু ঘন মানুষের কাছে, বাংলাদেশের মুক্তি পাগল মানুষের কাছে মুক্তিযুদ্ধ মানে অনেক বৃহৎ একটা 23 বছর, এক্স্যাক্টলি 23 বছরের সংগ্রাম। ঠিক মানে জুলাই গণ অভ্যুত্থান এরকম। জুলাই গণ অভ্যুত্থান দেখেন, এর প্রতিটা মানুষের ব্যক্তিগত ত্যাগ, আপনার অফিসে নিগৃহীত হয়েছে, ভাই যেরকম তার অফিসে নিগৃহীত হয়েছে, এই ত্যাগের একটা ধারাবাহিকতায় মহাবিস্ফোরণ করেছে। এটা একটা পরিণতি। যেমন ভাই জাহিদ ভাই যেটি বললেন যে 2024 সালের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান হলো দীর্ঘ আন্দোলনের, 15 বছর বা 17 বছরের দীর্ঘ ধারাবাহিক আন্দোলনের একটা চূড়ান্ত পরিণতি, যে আন্দোলনে আসলে কোনো একক নেতৃত্ব বা কর্তৃত্বে এটি হয়নি। এটি সাধারণ মানুষের অংশগ্রহণ, রাজনৈতিক শক্তি, শিক্ষার্থী, একেবারে পথ শিশুরাও, রিক্সা চালক এবং ঠেলাগাড়ি চালক, তারাও এই আন্দোলনে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। এটি একটি পরিণতি। যদি এটি পরিণতি হয়, তার মানে এই অর্জন সবার, গোটা জাতির, এই অভ্যুত্থান গোটা জাতির। তো সেক্ষেত্রে জাতি ঠিক 1 বছর পরে যদি হিসেব নিকেশ করতে বসে, গোটা জাতি যেই আশায় কাঁধে কাঁধ মিলালো, সেই জায়গাটা আসলে 1 বছর পরে এসে আবার 1 জুলাইয়ে আমরা আলোচনা করছি,
আপনি একেবারে সাদা চোখে যদি প্রত্যাশা প্রাপ্তির যোগফল করতে বলা হয়, আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেই জায়গাটুকু? প্রায় 15-16 বছরের পুঞ্জীভূত যে ক্ষোভ আপনার বঞ্চনার, হ্যাঁ, গণতান্ত্রিক অধিকারের, ভোটাধিকারের, মুক্ত যে স্বাধীনতা, যে আমরা যেটা খুব বেশি পছন্দ করি, মানে ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার, মানবাধিকার। তো আপনি খেয়াল করে থাকবেন যে আমাদের যে শিশুগুলো 7-8 বছর বয়স ছিল 2009-10 সালে, এরাই কিন্তু আন্দোলনের এক পর্যায়ে যে সবচেয়ে বড় মুখ্য ভূমিকা পালন করেছে। কিন্তু তারা 18, 19, 20, 22, 23 বছরের যুবক। হ্যাঁ, এটা দলমত নির্বিশেষে কিন্তু আপনি শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর তার দোসররা ছাড়া, এই দলটা ছাড়া সবাই কিন্তু এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু। এবং উনি চমৎকারভাবে একটা জিনিস বলছেন যে আসলে লিডারশিপটা এত বিস্তৃত হয়ে গিয়েছিল, আসলে কে লিডার, প্রত্যেকেই দি লিডার বলে কিছু নাই। ইংরেজিতে বলে সিচুয়েশনাল লিডারশিপ। একটা পরিস্থিতি মানুষকে নেতৃত্ব ভিতরে ঢুকিয়ে দেয়। দেখবেন যে হঠাৎ রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখবেন যে অনেক মানুষ ভিড় করছে, দেখবেন যে 1-2 নেতৃত্ব দিচ্ছে, বাকিরা কিন্তু কোনো কারণ ছাড়াই কিন্তু তাকে অনুসরণ করতেছে। এবং আপনি যদি এই যে মাইলস্টোনের ঘটনাটা দেখেন, দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখেন, 2-4-5 জন ছেলে কোথা থেকে যেন এসে হাজির হয়েছে, খুব ইনিশিয়েটিভ নিচ্ছে, হ্যাঁ, এবং তারা বলছে বাকিরা করছে। এটা কিন্তু ঠিক আমাদের জুলাই আগস্টের আন্দোলনটা কিন্তু ওই পর্যায়ে চলে গিয়েছিল। হয়তো দেখা গেল যে শাহবাগে যেখানে হচ্ছে 2-3 জন ছেলে একটা স্লোগান দিচ্ছে, বাকিরা ফলো করছে। কি সায়েন্স ল্যাবরেটরিকে আরেক গুলো, যাত্রাবাড়িতে, আপনার গাবতলিতে, বিভিন্ন জায়গায় কিন্তু 2-4 জন মুখ্য ভূমিকায় চলে গিয়েছে কিন্তু। এবং এটা কি বলে যে মানুষের যখন অধিকারগুলো একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে যায়, যে সবাই যখন একই ভাবতে থাকে, তখন কিন্তু আর কাউকে থামানো যায় না। এখন হচ্ছে যে আমাদের এই 11 মাস পরে আমাদের প্রাপ্তি এবং তখনকার যে আমাদের ইচ্ছা এবং প্রাপ্তি, দেখেন সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমরা ফ্যাসিজমকে বিদায় দিয়েছি, যেটা আমরা চেয়েছিলাম। এবং এখন এই ফ্যাসিস্টটা কিন্তু আবার ব্যাক করার চেষ্টা করতেছে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় আপনার পপ আপ করে। আমরা লাস্ট গোপালগঞ্জে দেখলাম, এবং মাঝে মাঝে রাতের আঁধারে সচিবালয়ে দেখলাম, আমরা মিছিল নিয়ে ঢুকে দেখলাম ওখানে কিছু ছাত্রলীগের, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী, এবং আমরা দেখলাম আমাদের সামরিক বাহিনীর সদস্য এবং পুলিশ বাহিনীর সদস্যদের উপরে তারা হামলা করার চেষ্টা করেছে তারা। আমরা মাঝে মাঝে তাদের বিক্ষিপ্ত মিছিল করতে দেখি আপনার। এগুলো কিন্তু আপনার আমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের কিন্তু এখন কাজ শেষ হয়নি। আর যেটা আমার এখন যে প্রত্যাশাটা, যেটা আমার প্রত্যাশা, আমি বলবো আমার প্রত্যাশার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কারণ আপনি দেখেন এখন অনেক বিষয়ে কিন্তু প্রতিদিনই আমাদের ঐক্যমত কমিশনে কিন্তু আমাদের সমস্ত দল যাচ্ছে। আমাদের কিন্তু প্রধান উপদেষ্টা এক টেবিলে বসা শুরু হয়েছে, হ্যাঁ, না শুরু করেছে এবং অনেক এগিয়ে গিয়েছে তারা। রাজনৈতিক সংস্কৃতিতেও একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল, হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো দলীয় কর্মীরা কিংবা ছোট ছোট নেতারা তারা কিছু কিছু স্লোগান দিয়ে ফেলছে এক দলের বিরুদ্ধে আর এক দল। এটা থাকবে, এগুলো হচ্ছে আপনার স্ট্রিট টক, এটাকে রাস্তার কথা, এটা এক ধরনের বাহাস। এগুলো রাজনীতির অতীত ছিল, এখনও হচ্ছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু আপনি যারা ফ্রন্টলাইন লিডারশিপ দেখবেন, তারা যথেষ্ট শালীনতার সাথে কথা বলছেন। এটা কিন্তু আরেকটা বড় প্রত্যাশা এবং প্রাপ্তি। তারপরে আপনি আসেন যে আমাদের যে সংস্কারগুলো করতে যাচ্ছি আমরা, যে ইলেকশন কমিশন সংক্রান্ত সংস্কারটা মেনে নিয়েছে সবাই, এটা বড় একটা সংস্কার কিন্তু। কারণ এখানে সবচেয়ে বেশি ডিবেট হতো এখানে নিয়ে। সামনে যে আপনার প্রধানমন্ত্রী 2বারের বেশি হতে পারবে না, বিএনপি তার 31 দফাতে দিয়েছে, এবং এটা মোটামুটি ওটা একটা ডিসাইডেড সলিউশন। নেতা এবং প্রধানমন্ত্রী একজন হতে পারবে না। আমার বিশ্বাস যে সমস্ত ডিফারেন্সগুলো আছে ছোট ছোট, আমার বিশ্বাস সবগুলো ঠিক হয়ে যাবে। আবার আরেকটা জিনিস খেয়াল করে থাকবেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি অত্যন্ত সম্মানীয় ব্যক্তি আমাদের কাছে। ডক্টর ইউনূস ইজ এ প্রাইড, হ্যাঁ, আমার বাংলাদেশের অহংকার। আমরা ওনাকে নিয়ে অহংকার করে বাঁচতে চাই, এবং আমার বিশ্বাস উনি ফেব্রুয়ারিতে ইলেকশনে যে একটা কমিটমেন্ট দিয়েছেন, সেখানে উনি থাকবেন। এবং আপনি খেয়াল করে থাকবেন, উনি যখনই ডাকছেন, যখনই অল্প সময়ের ভিতরে কিন্তু সব রাজনৈতিক দলের, হ্যাঁ, যারা সিনিয়ররা আছেন এখানে, তারা কিন্তু যাচ্ছেন, তার কথা শুনছেন, তার সঙ্গে ধৈর্য ধরে অত্যন্ত শিষ্টাচার নিয়ে কথা বলছেন। এগুলো আমাদেরকে আরো আশাবাদী। আমার তো মনে হচ্ছে যে কালচারটা আমরা গত 6, 7, 8, 9, 10 এই 11 মাসে এসে পর্যন্ত দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর ভিতরে, আমাদের সুশীল সমাজের ভিতরে, যে একটা রেস্ট্রেইন, মানে কথা বলার ভিতরে এক ধরনের ভদ্রতা, শিষ্টাচার, একে অন্যকে যে আপনার সম্মান দিয়ে কথা বলার, আমার তো মনে হয় আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এবং ভবিষ্যতে আমাদের তরুণ রাজনৈতিক দল যে এনসিপি, আমার বিশ্বাস যে তারা ধীরে ধীরে ম্যাচিউরড হবে। কিছু কিছু তারা খুব আলগা কথাবার্তা বলছে। আমি বিশ্বাস করি এরা অনেক তরুণ, এরাও এক সময় এখান থেকে বেরিয়ে এসে এরা আরো সুন্দর আর একটা আগামী সুন্দর ভবিষ্যতের কথা বলবে। জি, জামান ভাই, আবারও ফিরবো আপনার কাছে। জাহিদ ভাই, জামান ভাইয়ের কথার রেশ ধরেই
ফিরতে চাই যে রাজনীতি অনেক কিছুই ইতিবাচক দেখছেন জামান ভাই। আপনি তরুণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার হিসেবটা কেমন? যখন একটা গাছের সকল ফল পেকে যায় তখন কিন্তু আমাদের দেশে যে ফলগুলো পাড়ার জন্য একটা টোটা ব্যবহার করা হয়, বাঁশের লাঠি। তা আপনি কিন্তু একটা একটা করে পারবেন না, আপনি কিন্তু ঝাঁকি দিয়ে সবগুলো ফল পাড়ার চেষ্টা করবেন। আমাদের ফ্যাসিজমটা প্রতিটা রঞ্জে রঞ্জে প্রতিটা সেক্টরে সেক্টরে ঢুকে গেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি যে গভর্নমেন্ট ঝাঁকি দিয়ে টোটাল এটাকে নির্মূল না করে ওই যে বাঁশের কঞ্চি দিয়ে একটা একটা করে নির্মূল করার চেষ্টা করতেছে। এই জায়গাতে আমি খুব হতাশ। আচ্ছা, আপনি চাচ্ছেন আরো দ্রুত র্যাপিডলি কিছু অ্যাকশন খুব র্যাপিডলি নেওয়া দরকার। হ্যাঁ, আমাদের রাজনীতির সৌন্দর্যবোধ তৈরি হয়েছে, আমাদের রাজনীতির সংগঠনগুলো এক টেবিলে আসতেছে, এটা ভালো সাইন, গুড সাইন। কিন্তু আলটিমেটলি আপনি রাজনৈতিক সংগঠনগুলো ভালো সাইনে এনেও যদি হ্যাঁ প্যাসিজমে আপনি কিন্তু এই প্যাসিজম কিন্তু চলে যায়নি। পুলিশের যে প্রশাসনের যে লোকগুলো ছিল বা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বডিতে যে লোকগুলো ছিল তারা কিন্তু আপনি নির্মূল হয়নি, তারা কিন্তু চলে যায়নি। তাদের মাঝে কিছু মাইন্ডসেটটা রয়ে গেছে, তারা কিন্তু ইস্যু খুঁজে, সেই ইস্যুতে তারা সারপ্রাইজ করতেছে। তাই আপনি ওদেরকে রেখে আমাকে এক টেবিলে বসে লাভটা কি? মানে ওই ইস্যু তৈরি করতে দেওয়া যাবে না। এক্স্যাক্টলি। জি জাহিদ ভাই, আমরা শেষ করব। যেমন ভাই, রাজনৈতিক দল এবং সরকার এই মুহূর্তে ঠিক 11 মাস পরে এবং যখন ফ্যাসিস্টরা নানানভাবে আমাদেরকে পোক করার চেষ্টা করছে, নানানভাবে বিব্রত বা বিরক্ত করবার চেষ্টা করছে, আমাদের নানান ধরনের শত্রু আছে, প্রতিপক্ষ আছে, সেক্ষেত্রে রাজনৈতিক দল এবং সরকারের কেমন কার্যক্রম পরিচালনা করা উচিত বা তাদের আচরণ কেমন হওয়া উচিত? আমাদের মহাসচিবের একটা কথার প্রতিধ্বনি করতে চাই। উনি বর্তমান যে ইন্টারিম সরকারের ভিতরে আমরা ভালো দেখতে পাচ্ছি, শুধু একটু তাদের অভিজ্ঞতার অভাব, যেটা বারবার বের হয়ে আসতেছে। অভিজ্ঞতার কারণে তারা অনেক মাঝে মাঝে ভুল করছেন। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই রাজনৈতিক দলগুলো যতটুকু পরিপক্কতা দেখাচ্ছে, যতটুকু ধৈর্য দেখাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকারটা আমাদের চলতেছে, আমরা এই সরকারের প্রতি সরকার এগুলোকে খুব পজিটিভলি নেবেন এবং তারা যে একটা কমিটমেন্ট করেছেন যে খুব দ্রুততার সাথে ঐকমত যেগুলো বিষয় হয়ে আসছে সেগুলোকে তারা একটা পর্যায়ে নিয়ে যাবেন এবং জুলাই সনদটা আপনার জুলাই মাসে দেওয়ার চেষ্টা করবেন। আমি আশা করছি তারা যেন সেটা রাখেন, তাদের এই কমিটমেন্টটা। এবং সামনে যে মানুষ যে অধীর আগ্রহে অপেক্ষা করছে গত 15টা বছর ধরে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, ফেব্রুয়ারি যেটা কমিট করেছে, সেখানেও যেন তারা থাকেন। তাহলে যদি এই কতগুলো বিষয় যদি তারা যদি রক্ষা করতে পারেন সামনের দিনগুলিতে, আর আপনি যে সংস্কার, এটা কিন্তু চলমান প্রক্রিয়া, যে রাজনৈতিক দলই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। আমরা এখন যে অবস্থানে চলে গেছি সবাই, এই পুরো দেশের মানুষ, আমার বিশ্বাস করি আমি, যদি আমাদের দল বিএনপি যদি আপনার দায়িত্ব পায়, বিএনপি এই কমিটমেন্ট থেকে পিছু তাকাবে না, তারা সামনের দিকে নিয়ে যাবে। সচেতন চাইলেই এই জায়গা থেকে না, এখান থেকে ফিরে যাওয়ার সুযোগ নেই, আমাদের সামনে এগিয়ে যেতে হবে, মানুষের ইচ্ছাকে আমাদের কাজের মাধ্যমে প্রতিফলন দেখাতে হবে। দেখুন, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে আমরা খুব আস্থা নিয়েছি এবং কিন্তু এই আস্থাটা তা ধরে রাখতে পারতেছে না। ম্যাচুরিটির অভাব এবং তাদের অভিজ্ঞতার পরম ঘাটতি রয়েছে। এই ক্ষেত্রে তারা বোধহয় একটু সচেতন হওয়া উচিত। আর রাজনৈতিক দলগুলো অনেক ম্যাচুর হয়ে উঠছে এবং রাজনীতির আমূল পরিবর্তন হয়ে যাবে, এটা আলটিমেটলি হচ্ছে বা ধারাবাহিকভাবে প্রসেসে যাবে গা। তবে এবং আমি আশা করব যে তারা যে বর্তমান গভর্নমেন্ট, তারা যে একটা পিন শুট করেছে, যে এত এই সময় টাইম ফ্রেমটা যেটা দিয়েছে, সেটাতে তারা যদি বলবৎ থাকে, ইনশাল্লাহ আপনার সুন্দর বাংলাদেশ দেখতে পাবো। জি, ধন্যবাদ জাহিদ ভাই, ধন্যবাদ কর্নেল শামসুজ্জামান খান, আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।